প্রিয় চাকরি প্রার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমার ক্লাসের ধারাবাহিকতা অনুসারে আজকে আমি আলোচনা করব বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের শুরু কীভাবে হয়েছে সেখান থেকে আলোচনা শুরু করছি। বাংলা সাহিত্যের প্রথমত বাংলা ভাষার আমাদের যে বাংলা সাহিত্য তৈরি হয়েছে, সেই বাংলা সাহিত্যের পূর্বে এসেছে আমাদের বাংলা ভাষা। তা আমরা আজকে দেখব যে বাংলা ভাষার উদ্ভব এবং বাংলা সাহিত্যের যোগবিভাগ কীভাবে করা হয়েছে। দেখেন, বাংলা ভাষার উদ্ভব ও বাংলা সাহিত্যের যোগবিভাগ। বাংলা ভাষার উদ্ভবটা কখন হয়েছে? বাংলা ভাষা মূলত ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষা মূলত উদ্ভব হয়েছে বা অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ বাংলা ভাষার মূল ভাষাটি ছিল ইন্দো ইউরোপীয়। এখন এই ইন্দো ইউরোপীয়র আবার দুইটি রূপ ছিল। কি কি? একটি হচ্ছে কেন্তম ও শতম। এই কেন্তমের সাথে বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই। বাংলা ভাষার সম্পর্ক হচ্ছে শতমের সাথে। এটা অনেক ইতিহাস আছে, এটার অনেক ব্যাখ্যা আছে। সো এখন ওই ব্যাখ্যা দিতে যাব না, কারণ ব্যাখ্যা দিতে গেলে না সময় লাগবে। আর তাছাড়া এই চাকরির জন্য আসলে ওই ব্যাখ্যা দরকার নাই। একমাত্র যারা বাংলা সাহিত্যে লেখাপড়া করেছে একমাত্র তাদের জন্যেই এই শতম শাখা থেকে কীভাবে বাংলা ভাষা এসেছে একদম পুরো হিস্ট্রিটা তাদের জানা দরকার। কিন্তু চাকরি প্রার্থীদের এগুলো জানার কোনো দরকার নেই। জাস্ট মনে রাখবেন যে বাংলা ভাষার জন্ম বা বাংলা ভাষার মূল কোন ভাষা? মূল হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। আর বাংলা ইন্দো ইউরোপীয় শাখা ছিল দুইটি, একটা কেন্তম, একটা শতম। শতমের থেকেই বাংলা ভাষা উদ্ভব হয়েছে। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বা তার মতে প্রায় খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে, খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে ইন্দো ইউরোপীয় ভাষা সৃষ্টি। ইন্দো ইউরোপীয় ভাষার 5000 বছর পূর্বে ইন্দো ইউরোপীয় ভাষার অস্তিত্ব ছিল। বছর পূর্বে। দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে যে প্রায় খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে এই ইন্দো ইউরোপীয় মূল ভাষার অস্তিত্বটা ছিল। তো এই ইন্দো ইউরোপীয় যে মূল ভাষার কালক্রমে সেই ভাষার পরিবর্তন হয়ে বা কালের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে বাংলা ভাষা জন্ম হয়েছে। কালক্রমে বাংলা ভাষার জন্ম হয়েছে।
তো এখানে আরও কিছু পণ্ডিতের মতামত আছে, তার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামতের থেকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামত বেশি গ্রহণযোগ্য। এখন আমরা দেখব যে তাদের মতামতগুলো কি। এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে বাংলা ভাষার জন্ম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা জন্ম সপ্তম শতকে অর্থাৎ 650 খ্রিস্টাব্দে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে বাংলা ভাষার জন্ম হয়েছে সপ্তম শতকে অর্থাৎ 650 খ্রিস্টাব্দে। আর একটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন বলেছেন বাংলা ভাষার জন্ম হচ্ছে আপনার বাংলা ভাষার জন্ম ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে দশম শতকে অর্থাৎ 950 খ্রিস্টাব্দে। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত একটা, আর একটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে সপ্তম শতকে অর্থাৎ 650 খ্রিস্টাব্দে, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে দশম শতকে অর্থাৎ 950 খ্রিস্টাব্দে বাংলা ভাষার জন্ম হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আরও বলেছেন যে আসলে বাংলা ভাষা ওই যে ইন্দো ইউরোপীয় ভাষার যে কালক্রমে পরিবর্তন হয়ে কোন ভাষা থেকে আসলে বাংলা ভাষাটা পরিবর্তন হয়েছে সেই বিষয়টা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে মাগধী প্রাকৃত ইন্দো ইউরোপীয় থেকে যে পরিবর্তন হয়ে যে ভাষাটা এসেছে সেটা হচ্ছে আপনার গৌরী প্রাকৃতের অপভ্রংশ থেকে কিভাবে দেখেন, গৌরী প্রাকৃতের অর্থাৎ ইন্দো ইউরোপীয় থেকে আগে যে বলেছি ইন্দো ইউরোপীয়, সেই ইন্দো ইউরোপীয় থেকে পরিবর্তন হয়ে গৌরী প্রাকৃত অপভ্রংশ থেকে গৌরী অপভ্রংশ থেকে বাংলা ভাষা এসেছে। গৌরী অপভ্রংশ থেকে বাংলা ভাষা এসেছে। ইন্দো ইউরোপীয় থেকে বিভিন্ন পর্যায়ক্রমে পরিবর্তন হয়ে যে বাংলার সর্বশেষ পরিবর্তন সেটা হচ্ছে গৌরী প্রাকৃত অপভ্রংশ। এই গৌরী অপভ্রংশ থেকে পরিবর্তন হয়ে গৌরী অপভ্রংশের মাধ্যমে বাংলা ভাষা জন্ম হয়েছে, এটা ডক্টর শহীদুল্লাহর মতামত। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে
চট্টোপাধ্যায় এর মতে, ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে তিনি বলেছেন যে মাগধী প্রাকৃতের বিকৃত মাগধী প্রাকৃতের বিকৃত অপভ্রংশ বিকৃত থেকে মাগধী প্রাকৃতের বিকৃত থেকে মাগধী প্রাকৃতিক বিকৃত মানে হচ্ছে কি, দেখেন বিকৃত আসলে কি থেকে আসলো? অপভ্রংশ কথার অর্থে কিন্তু বিকৃত। অপভ্রংশ কথার অর্থ যে আমরা বলছি যে গৌরী অপভ্রংশ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা যে বলছি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে বলেছেন গৌরী অপভ্রংশ থেকে আসলে বাংলা ভাষা জন্ম হয়েছে। আর এই অপভ্রংশ কথার অর্থই হচ্ছে বিকৃত, মানে পরিবর্তন হয়ে যে বাংলা ভাষাটা এসেছে সেটা বোঝানো হয়েছে। আর ডক্টর সুনীত কুমার যে বলেছেন যে মাগধী প্রাকৃতের বিকৃত রূপ থেকেই মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে। মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম, মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম। আর একটা কথা ক্লিয়ার করে বলে দিই, সেটা হচ্ছে যে কোন অপভ্রংশ থেকে বা কোন ভাষা থেকে সর্বশেষ পরিবর্তন হয়ে বাংলা ভাষা জন্ম হয়েছে, সেখানে যদি প্রশ্ন করা হয় পরীক্ষায়, তাহলে সেটা হবে সেখানে কার মতামতটা গ্রহণযোগ্য। সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামতটাই গ্রহণযোগ্য হয়েছে। কেন? কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে গৌরী অপভ্রংশ থেকেই বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে, এইটা সবচেয়ে গ্রহণযোগ্য বেশি। আর যদি বলা হয় বাংলা সাহিত্যের যুগ বিভাগের ক্ষেত্রে, সেইখানে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতামতটা গ্রহণযোগ্য, অর্থাৎ সুনীত কুমার এর মতামত কোনটা যুগ বিভাগের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে বাংলা ভাষার জন্ম হয়েছে 7ম শতকে, অর্থাৎ 650 খ্রিস্টাব্দে। আর ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে বাংলা ভাষার জন্ম হয়েছে 10ম শতকে, অর্থাৎ 950 খ্রিস্টাব্দে। তবে যদি বলে যে দুইটি অপশনে থাকে, 950 বা 10ম শতক, আর 750 বা 650 বা 7ম শতক যদি বলে, সেক্ষেত্রে অপশন আপনারা দাগাবেন 10ম শতক বা 950। এখানে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতামতটাই গ্রহণযোগ্য বেশি হয়েছে। ওকে, এই গেল মোটামুটি বাংলা ভাষার উদ্ভব, বাংলা ভাষা কীভাবে উদ্ভব হয়েছে। এখন দেখব যে বাংলা ভাষা উদ্ভব হওয়ার পরে তো আমাদের বাংলা সাহিত্য সৃষ্টি হয়েছে। ওকে, বাংলা ভাষার যখন জন্ম হয়েছে, বাংলা ভাষাই তারপর যখন মানুষ সাহিত্য বিভিন্ন লেখালেখি শুরু করেছেন, সেখান থেকেই বাংলা সাহিত্য হয়েছে। এখন আমরা সেই বাংলা সাহিত্য যখন তৈরি হওয়ার পর থেকে এই পর্যন্ত যত লেখালেখি বাংলা সাহিত্যে হয়েছে, এই বাংলা সাহিত্যটাকে কয়েকটি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যকে কয়েকটি যুগে ভাগ করা হয়েছে। এখন এই যুগ দেখানোর আগে প্রথম কথা হচ্ছে বাংলা সাহিত্যের এরিয়াটা কত দূর আসে। বাংলা সাহিত্যের এরিয়া বা আয়তন বা অঞ্চল, অর্থাৎ বাংলা সাহিত্য কোন কোন অঞ্চল নিয়ে গঠিত, বাংলা সাহিত্য কোন কোন অঞ্চল নিয়ে গঠিত, বাংলা সাহিত্য কোন কোন এলাকা। দেখেন, বাংলা সাহিত্যের এরিয়াটা হচ্ছে, অর্থাৎ কোন কোন অঞ্চল নিয়ে বাংলা সাহিত্য মূলত গঠিত হয়েছে, সেটা হচ্ছে উত্তরে হিমালয়, উত্তরের সীমানা, অর্থাৎ আপনারা জানেন যে ভারতীয় উপমহাদেশের মধ্যে ভারতের উত্তরে হিমালয় পর্বত আছে, সেই উত্তরে হিমালয়ের পর্যন্ত উত্তরের সীমানা বাংলা সাহিত্যের এরিয়া এলাকা উত্তরের হিমালয় পর্যন্ত। আর দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর,
দক্ষিণ পূর্বে আরাকান, দক্ষিণ পূর্বে হচ্ছে আরাকান, দক্ষিণ পূর্বে আরাকান, পূর্বে আসাম, ত্রিপুরা, জৈন্তা পাহাড়, পূর্বে হচ্ছে আসাম, ত্রিপুরা, জৈন্তা পাহাড়। আবার বলি, উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্বে হচ্ছে আরাকান। এখানে একটা জিনিস মিস্টেক লেখা হয়নি, আমার বলেছি কিন্তু লেখা নেই। দক্ষিণ পূর্বে হচ্ছে আরাকান, আর পূর্বে হচ্ছে আসাম, ত্রিপুরা, জৈন্তা পাহাড়, এটা পূর্বের সীমানা। আর পশ্চিমে হচ্ছে সাঁওতাল, পশ্চিমে সাঁওতাল পরগনা, ছোট নাগপুর, ভাগলপুর, জামশেদপুর। ইত্যাদি। তাহলে বাংলা সাহিত্যের এরিয়াটা কোথায় কোথায় আমরা পেলাম? বাংলা সাহিত্যের যে বাংলা ভাষাভাষীর আসলে কোন জায়গা জুড়ে, উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, তারপরে আপনার দক্ষিণ পূর্ব অঞ্চলে হচ্ছে আরাকান, পূর্বে আসাম, ত্রিপুরা, জৈন্তা পাহাড়, পশ্চিমে সাঁওতাল পরগনা, ছোট নাগপুর, ভাগলপুর, জামশেদপুর, এগুলো হচ্ছে বাংলা, এই অঞ্চলগুলি হচ্ছে বাংলা সাহিত্যের। জামশেদ না দিয়ে এখানে জামশেদপুর দেওয়াটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এই হচ্ছে বাংলা সাহিত্যের এরিয়া। বাংলা সাহিত্যের এরিয়াটা তাহলে কত দূর? বাংলা সাহিত্য এই অঞ্চল নিয়ে বাংলা সাহিত্য এরিয়া। এবার আসেন বাংলা সাহিত্যের যুগ কেন করা হয়েছে? বাংলা সাহিত্যকে যুগ বিভাগ করার কারণ কি? বাংলা সাহিত্যে যুগ বিভাগ করার কারণ কি? দেখেন, বাংলা সাহিত্যে বা সাহিত্যকে এই যুগে ভাগ করার কারণ কি? বাংলা সাহিত্যকে যুগে ভাগ করার কারণ দুটি কারণ। বাংলা সাহিত্যকে ভাগ করার দুটি কারণ। কি কি কারণ? যখন 1204 সালে যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা শাসন করেন, বাংলা জয় করেন, অর্থাৎ ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজির মাধ্যমে কিন্তু বাংলায় এই ঘটনা ঘটছে কিন্তু মধ্যযুগে। তো এটা বাংলায় প্রথম মুসলিম শাসনের শুরু হয়, এই বংশ বা এই শাসন বাংলা জয় করার মধ্য দিয়ে। হ্যাঁ, সেই সালটা কত? 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা জয় করেন। দ্বিতীয় কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে 1204 সালে বখতিয়ার খিলজি বাংলা জয় করে সেটা। দ্বিতীয় কারণ হচ্ছে 1800 সালে বাংলায়, এখন বাংলাদেশ, কিন্তু এই বাংলাদেশ কিন্তু তখনকার সময় বাংলাদেশ ছিল না। ভারতীয় উপমহাদেশে বাংলা ভাষাভাষী যেখানে যেখানে মানুষ বসবাস করত, সেই সমস্ত অঞ্চলগুলোকে কয়েকটি জনপদে বা কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়েছিল। তাহলে এখন এই 1800 সালে বাংলায়
ব্রিটিশ শাসন শুরু হয়, ব্রিটিশ শাসন না, 1800 সালে বাংলায় প্রথম যখন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয় 1800 সালে বাংলায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয় কিন্তু ভারতের কলকাতায়। এখানে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা, এবং 1801 সালে বাংলা সাহিত্য চালুর মধ্য দিয়েই শুরু হয় বাংলা সাহিত্য। এই যে দুইটা কারণকে বাংলা সাহিত্যকে তিনটে যুগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, আরেকটা হচ্ছে মধ্যযুগ, আরেকটা হচ্ছে আধুনিক যুগ। তাহলে এই এখন আসি বাংলা সাহিত্যের যুগ বিভাগ। তা যুগ বিভাগের আগে বাংলা সাহিত্যকে কয়েকজন পণ্ডিত, এই যুগ বিভাগ নিয়ে বাংলা সাহিত্যের কয়েকজন পণ্ডিত মতামত ব্যক্ত করেছেন, কয়েকজন পণ্ডিত মত দিয়েছেন যে আসলে বাংলা সাহিত্যের যুগ কোন কোন সালে কোন কোন যুগ বা কিভাবে আসলে বাংলা সাহিত্যটাকে ভাগ করা হয়েছে, এটা পণ্ডিতদের মতামত। সেই পণ্ডিতদের মতামতের মধ্যে প্রথমে আমরা যাব ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে। ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা হচ্ছে প্রাচীন বা মুসলমান পূর্বযুগ। প্রাচীন বা মুসলমান পূর্বযুগ। প্রাচীন বা মুসলমান পূর্বযুগ মানে কি? অর্থাৎ প্রাচীন বা মুসলমান পূর্বযুগ মানে হচ্ছে যখন বাংলায় মুসলিম শাসন ছিল না, মুসলিম শাসনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত বছর বাংলা ভাষা শুরু হওয়ার পর থেকে মুসলমান শাসনের পূর্ব পর্যন্ত যে সময়কালটা, সেই সময়কালটাই হচ্ছে মূলত প্রাচীনকাল বা প্রাচীন যুগ বাংলা সাহিত্যের, অথবা মুসলমান পূর্ব যুগও বলা হয়। এই সালটা কত? এই সালটা হচ্ছে 950 থেকে। আমরা আগেই কিন্তু জেনেছি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম হয়েছে 950 সালে। তা 950 থেকে 1200 পর্যন্ত, 950 থেকে 1250 পর্যন্ত এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বা মুসলমান পূর্বযুগ। আচ্ছা, এখন আমরা নেক্সট যাই। নেক্সট হচ্ছে তুর্কি বিজয়ের যুগ। খ নম্বর হচ্ছে তুর্কি বিজয়ের যুগ। তুর্কি বিজয়ের যুগ। এই তুর্কি বিজয়ের যুগটা কি? তুর্কি বিজয়ের যুগ মানে হচ্ছে এই যে আমরা একটু আগে বলেছি আমি যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি একজন মুসলিম সেনাপতি। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ছিল কিন্তু তুর্কি শাসক। উনি একজন তুর্কি সেনা ছিলেন। এই তুর্কি সেনা উনি বাংলায় এসে বাংলা জয় করেছেন, আর ওনার জয়ের মধ্য দিয়ে কিন্তু বাংলা সাহিত্যে মধ্যযুগের সূচনা শুরু হয়েছে। তো এই সালটা ছিল 1200 থেকে 1300। এই সালটা থেকে সে ছিল 1200 থেকে 1300। এরপর আদি মধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ। আদি মধ্যযুগ গ নম্বর হচ্ছে আদি
আদি মধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ, আদি মধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ, এটি ছিল 1300 থেকে 1500, সালটি ছিল 1300 থেকে 1500 পর্যন্ত। এখন এই আদি মধ্যযুগ অর্থাৎ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা শাসনের মধ্য দিয়ে, জয়ের মধ্য দিয়ে বাংলায় মধ্যযুগ শুরু হয়েছে। প্রাচীনকাল শেষ হয়ে মধ্যযুগ শুরু হয়েছে। আর এই মধ্যযুগটাকে আবার 3টা ভাগে ভাগ করেছে, সেটা আমরা পরে পাবো। আমি এখন সাময়িকভাবে বলিনি যে মধ্যযুগটাকে মূলত চৈতন্য দেবের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এই আদি মধ্যযুগ অর্থাৎ মধ্যযুগের শুরুর সময়টা, আর এটাকে চৈতন্য দেবের বলা হয় প্রাক চৈতন্য যুগ, অর্থাৎ চৈতন্য পূর্বের যে সময়কালটা, চৈতন্য দেবের জন্মের আগের যে সময়কালটা, সেটা হচ্ছে 1300 থেকে 1500 পর্যন্ত, 1300 থেকে 1500 পর্যন্ত। এবার হচ্ছে অন্ত মধ্যযুগ বা চৈতন্য যুগ বা চৈতন্য পরবর্তী যুগও বলা যায় এটাকে অন্ত মধ্যযুগ। অন্ত মধ্যযুগ বা এটাকে বলা যায় চৈতন্য পরবর্তী যুগও বলা যায়, চৈতন্য পর্ব যুগ। এই সময়কালটা ছিল কত? এই সময়কালটা ছিল 1500 থেকে 1800 পর্যন্ত, 1800 পর্যন্ত। এখন 1500 থেকে 1800 পর্যন্ত নম্বরে হচ্ছে আপনার আধুনিক বা ইংরেজি যুগ। এই আধুনিক বা ইংরেজি যুগ বলা হয়েছে কেন? আধুনিক বা ইংরেজি যুগ অর্থাৎ 1800 থেকে বর্তমান পর্যন্ত। এই যুগটাকে আধুনিক যুগ বলা হয়েছে কেন বা ইংরেজি যুগ বলা হয়েছে কেন? কারণ এই 1800 সালে কিন্তু বাংলা অর্থাৎ কলকাতায় কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। 1801 সালে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা সাহিত্য চালু করা হয়। আর ইংরেজদের দ্বারাই কিন্তু বাঙালি যুবকরা আধুনিক হয়ে উঠেছে, রীতিনীতি সবকিছু আধুনিক হয়ে উঠেছে। এই জন্য এটাকে আধুনিক যুগ বা ইংরেজি যুগ বলা হয়ে থাকে। ওকে, গেল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত। এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যকে 3টি যুগে ভাগ করেছেন তিনি। 3টি যুগে ভাগ করেছেন। ক নম্বরে প্রাচীন যুগের সাহিত্য, প্রাচীন যুগের সাহিত্য। ডক্টর মোহাম্মদ কিন্তু আগেই মতামত দিয়েছে যে 650 থেকে উনি বলছে যে বাংলা সাহিত্য বাংলা ভাষা শুরু হয়েছে, তাহলে 650 থেকে 1300, 650 থেকে 1300 পর্যন্ত। এরপর হচ্ছে পাঠান আমল ওনার মতামত যে প্রাচীন যুগের সাহিত্য, পাঠান যুগের সাহিত্য। পাঠান যুগের সাহিত্য এটা ছিল কত? এটা ছিল 1200 থেকে 1576, 1200 থেকে 1576 সাল পর্যন্ত। এবার মোগল আমল, মানে 3 নম্বরে বলেছেন মোগল আমল। মোগল আমল এটা হচ্ছে 1577 থেকে 1800 পর্যন্ত। এই 3টা যুগে উনি ভাগ করেছেন।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত। এরপর আরও একজন পণ্ডিতের মতামত আমরা জানব। তিনি হচ্ছেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে উনি বাংলা সাহিত্যকে 4টি ভাগে ভাগ করেছেন। তিনি বাংলা সাহিত্য 4টি ভাগে ভাগ করেছেন। সেগুলো কি কি? প্রথম হচ্ছে প্রথম পর্ব। উনি বলেছেন এটাকে যুগ না বলে উনি এটাকে পর্ব বলেছেন। প্রথম পর্বের সালটা হচ্ছে এটাকে এই সালটা বা এটাকে তিনি কিভাবে করেছেন সেটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ। প্রথমে বলেছেন প্রাক চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগ অর্থাৎ সালটা হচ্ছে 14 থেকে 15 শতাব্দী পর্যন্ত প্রাক চৈতন্য যুগ। উনি এই বাংলা সাহিত্যকে যে 4টি যুগে ভাগ করেছেন তার প্রথমটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ বা চতুর্দশ থেকে অর্থাৎ 14 থেকে 15 পর্যন্ত। অর্থাৎ 14 শতক থেকে 15 শতক পর্যন্ত 14 শতক থেকে 15 শতক পর্যন্ত উনি এটাকে বলেছেন। খ হচ্ছে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বটাকে বলেছেন চৈতন্য যুগ। দ্বিতীয় পর্বটা হচ্ছে চৈতন্য যুগ। চৈতন্য যুগটা হচ্ছে 16 শতাব্দী অর্থাৎ চৈতন্য যুগ থেকে 16 শতাব্দী পর্যন্ত। এটাকে উনি 16 শতাব্দী পর্যন্ত বলেছেন। দ্বিতীয় যুগটা 16 শতাব্দী পর্যন্ত। 16 শতাব্দী পর্যন্ত। এরপর গ নম্বর আছে তৃতীয় পর্বটা হচ্ছে উত্তর চৈতন্য অর্থাৎ চৈতন্য যুগের পরবর্তী থেকে। উত্তর চৈতন্য মানে চৈতন্য পরবর্তী যুগ। উত্তর চৈতন্য মানে চৈতন্য যুগের পরবর্তী। এটা হচ্ছে সপ্তদশ শতাব্দী পর্যন্ত। সপ্তদশ শতাব্দী পর্যন্ত মানে হচ্ছে 17 শতাব্দী পর্যন্ত। 4 নম্বরে হচ্ছে চতুর্থ পর্বটাকে উনি বলেছেন অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত উনি এটাকে বলেছেন। এই হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে 3জন পণ্ডিতের মতামত। এবার আমরা দেখব যে সর্বসম্মতিক্রমে আসলে বাংলা সাহিত্যের যুগটাকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রাচীন যুগ। এর সালটা হচ্ছে 650 থেকে 1200 পর্যন্ত। 650 থেকে 1200 পর্যন্ত। খ নম্বর হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগ হচ্ছে 1200 থেকে আপনার 1800 পর্যন্ত। 18 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে 3 নম্বর হচ্ছে আধুনিক যুগ। 3 নম্বর হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ 1800 থেকে বর্তমান পর্যন্ত। এই হচ্ছে বাংলা ভাষার 3টা যুগ। এখন
সংক্ষেপে এগুলো নিয়ে প্রাচীন যুগ নিয়ে বিস্তারিত আলোচনা করব পরে, তারপর মধ্যযুগ নিয়ে আলোচনা করব বিস্তারিত পরে, আধুনিক যুগ নিয়ে বিস্তৃত আলোচনা পরে করব। এখন আসি এই প্রাচীন যুগ, মধ্যযুগ, এই প্রাচীন যুগ এবং মধ্যযুগ, এই প্রাচীন যুগ এবং মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই তিনটি যুগের সংক্ষিপ্ত কিছু বর্ণনা দিয়ে দিই। প্রাচীন যুগ, প্রথমে আমরা আসি যদি প্রাচীন যুগ। তো বাংলা সাহিত্যের এই প্রাচীন যুগে বাংলা সাহিত্যের একমাত্র সাহিত্য বা একমাত্র গ্রন্থ, একমাত্র রচনা হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের একমাত্র গ্রন্থ বা রচনা হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ আসলে কি নিয়ে লেখা? এই চর্যাপদ হচ্ছে প্রাচীনকালের বৌদ্ধদের জীবন পরিচালনা করার যে নীতিমালা, সেই জীবন পরিচালনার নীতিমালাগুলো এই চর্যাপদে আসলে লিখিত হয়েছে। আর এই চর্যাপদে মূলত আপনার বৌদ্ধদের তারা কিভাবে তাদের জীবন পরিচালনা করবে এবং সেইগুলিকেই গানের মাধ্যমে, অর্থাৎ আর গানের মাধ্যমে সেটা কিন্তু কোনো গদ্য ভাষায় না, সেটা হচ্ছে পদ্য ভাষায়, অর্থাৎ কবিতার ছন্দে ছন্দে সেই তাদের জীবন প্রণালীগুলি তারা এই চর্যাপদে প্রকাশ করেছে। এটা হচ্ছে চর্যাপদের একদম কেন তৈরি করা হয়েছে, চর্যাপদটা আসলে চর্যাপদে কি আছে না আছে, এটাই হচ্ছে আসলে চর্যাপদের বিষয়। যে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তাদের ওই সময়কার সামাজিক প্রাকৃতিক জীবনচিত্র আসলে কবিতার মাধ্যমে ছন্দে ছন্দে তারা ফুটিয়ে তুলেছেন তাদের এই চর্যাপদে। এবার আসি মধ্যযুগ। মধ্যযুগটাকে আসলে এটা 1200 থেকে 1800 পর্যন্ত হলেও এই মধ্যযুগের আবার একটা অন্ধকার পর্ব আছে বা অন্ধকার যুগ আছে। যুগ বলা যাবে না, যুগ বলতে পারে আসলে এটা ওই যুগ না, আপনার যে প্রাচীন যুগ, আধুনিক যুগ, মধ্যযুগ ওরকম একটা যে যুগ, সেরকমের যুগটা এটা না। এটা জাস্ট মধ্যযুগেরই একটা অংশ। এই অংশটায় বাংলা সাহিত্য আসলে কি পর্যায়ে ছিল, কি অবস্থায় ছিল, সেই অবস্থানটার কারণে আসলে এই মধ্যযুগ থেকে আসলে এই একটা যুগ প্রকাশ করেছে, সেটা হচ্ছে অন্ধকার যুগ বলে একটা যুগ বলা হয়ে থাকে। আসলে এটা যুগ না, এই 1213, সেটা হচ্ছে 1200 থেকে 1350 সাল পর্যন্ত। এই 1200 থেকে 1350 সালের মধ্যে আসলে বাংলা সাহিত্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ সাহিত্য রচনা হয়নি। অন্যান্য সময় যেমন একাধারে বাংলা সাহিত্য একটার পর একটা চর্চা হয়েছে, রচিত হয়েছে, লেখা হয়েছে, কিন্তু এই সময় আসলে এরকমের বাংলা সাহিত্য রচনা করা হয়নি। একবারে তা বলাটা আবার ভুল হবে, হয়নি যে সেটা না, হয়েছে, কিন্তু যেভাবে রচনা হওয়ার কথা ছিল সেইভাবে আসলে এখানে বাংলা সাহিত্য রচনা করা হয়নি। কেন রচনা করা হয়নি? এটার অনেক কারণ আছে, দু একটা কারণ আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে, দেখেন আগেই বলে দিয়েছি যে বাংলা সাহিত্যে অর্থাৎ এই বাংলায় 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন বাংলা জয় করছে, তারপর থেকে কিন্তু মুসলমান শাসন শুরু হয়েছে। আর এই মুসলমানের শাসনের ভাষা যারা, ওনাদের কিন্তু ভাষা বাংলা ছিল না, ওনারা কিন্তু বাংলা কথা বলতো আরবি ভাষায় বা তুর্কি ভাষায়, তারপরে আপনার উর্দু ভাষায়, এই সমস্ত ভাষা কথা বলতো। এখন যারা এখনকার সময় যত কাগজ কলম আমরা সহজেই পেয়ে থাকি, ওই সময় কিন্তু এরকম সহজে কোনো কাগজ কলম তৈরি ছিল না। সরকারি কাজের জন্য তারা বিশেষ উপায়ে, বিশেষ মাধ্যমে তাদের দলিল দস্তাবেজ, কাগজপত্র তৈরি করত, কালি তৈরি করত, এবং তা দিয়ে তারা রাজ্য শাসনের কার্যকলাপ পরিচালনা করত। তো এখন এই সময় যদি কেউ সাহিত্য লিখতে চায়, তাহলে কি তাদেরকে এত দামি, এত মূল্যবান কাগজ, এত মূল্যবান কালি তাদেরকে কি সহজেই লিখতে দেবে? তাদের যদি পছন্দ না হয়, তাদের ভাষা যদি না মিলে, তাহলে লিখতে দেবে না, এটা অসম্ভব।
এই কারণে ওই সময়ে অনেক তারা দেখেন যারা বাংলা ভাষাভাষী ছিল, বাংলায় কথা বলতো, তারা কিন্তু বাংলা লিখত। এখন আর ওইদিকে তারা যারা শাসন করতো তারা কিন্তু ভাষা ব্যবহার করতো তুর্কি, আরবি, ফার্সি এগুলো। তারা এই আমাদের বাংলা ভাষাটাকে বলতো হিন্দুয়ানি ভাষা, মানে এটা একদম নিকৃষ্ট একটা ভাষা। এই ভাষাটা তারা পছন্দ করতো না। এই জন্য তারা বলতো যে এই হিন্দুয়ানি ভাষা, নিকৃষ্ট ভাষা, এই ভাষাতে আসলে লিখতে দেওয়া বা তাদেরকে এই ভাষা লেখার জন্য সাহায্য করা। পৃষ্ঠপোষক বলতে একটা কথা আছে, অর্থাৎ তারা এই বাংলা ভাষায় রচনা করার জন্য তারা অনুমতি দিত না, বা তারা তাদের কালি কাগজ এগুলো দিত না। তার মধ্যে থেকে যারা একদম বেশি নামী ছিল, যারা বেশি একদম নিজেদের অর্থায়নে যারা লিখতে পেরেছে, তাদের মধ্যে কিছু এই সময়টায় 1200 থেকে 1350 সালের মধ্যে কিছু সাহিত্য রচনা হয়েছে। সেই সাহিত্যের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে আপনার শূন্য পুরাণ। জাস্ট অল্প কিছু সাহিত্য তৈরি হয়েছে, এটা শূন্য পুরাণ, তারপর ডাক ও খনার বচন, এই শূন্য পুরাণ কিন্তু লিখছে রামাই পণ্ডিত। এর লেখক হচ্ছে রামাই পণ্ডিত। শূন্য পুরাণের রচয়িতা কিন্তু রামাই পণ্ডিত। ডাক ও খনার বচন, তারপরে হচ্ছে আপনার গিয়াস শেখ শুভদয়া, এগুলি। শেখ শুভদয়া এইগুলি হচ্ছে আসলে বাংলা সাহিত্যের ওই 1200 থেকে 1350 সালের মধ্যে যে অন্ধকার যুগ ধরা হয়, সেই অন্ধকার যুগে জাস্ট সংক্ষিপ্ত কিছু সাহিত্য রচনা করা হয়েছে। এখন এই মধ্যযুগটাকে নামকরণ করা হয়েছে মূলত আপনার নামকরণ করা হয়েছে মূলত শ্রী চৈতন্য দেবের নাম অনুসারে। শ্রী চৈতন্য দেব হচ্ছে একজন ওই সময়কার সেই মধ্যযুগের শ্রী চৈতন্য দেবের জীবনী নিয়েই অনেক লেখক কিন্তু লেখালেখি করেছে। আর তার এই জীবনী নিয়ে যে লেখালেখি করেছে, এই কারণে তার এই মধ্যযুগটাকে তার জীবনের উপর ভিত্তি করে তারপরে যুগ বিভাগ করেছেন। এখানে প্রথমত ধরা হয়েছে চৈতন্য পূর্ববর্তী যুগ। প্রথম কথা আছে চৈতন্য পূর্ববর্তী যুগ। এই চৈতন্য পূর্ববর্তী যুগটা ছিল 1350 থেকে 1500 সাল পর্যন্ত। 1350 থেকে 1500 সাল পর্যন্ত ছিল এই আপনার চৈতন্যর পূর্ব যুগ। এরপর আছে চৈতন্য যুগ। চৈতন্য যুগটা ধরা হয় 1500 থেকে 1600 সাল পর্যন্ত। 1500 থেকে 1600 সাল পর্যন্ত। তারপর আছে চৈতন্য পরবর্তী যুগ। পরবর্তী যুগ হচ্ছে 1600 থেকে 1800 পর্যন্ত। 1600 থেকে 1800 পর্যন্ত। দেখেন, প্রথম মধ্যযুগ শুরু হয়েছে কিন্তু 1200 থেকে 1350 পর্যন্ত গেল আপনার অন্ধকার যুগ। তারপরে যে 1800 সাল পর্যন্ত বাকি মধ্যযুগটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা চৈতন্য পূর্ববর্তী যুগ, সেটা হচ্ছে 1350 থেকে 1500। 2 নম্বর হচ্ছে চৈতন্য যুগ 1500 থেকে 1600 পর্যন্ত। চৈতন্য পরবর্তী যুগ 1600 থেকে 1800। অর্থাৎ চৈতন্য দেবের পূর্বে 1350 থেকে 1500 সালের মধ্যে যে সময়কালটা ছিল সেটাকে বলা হয়েছে চৈতন্য পূর্ববর্তী। আর চৈতন্য দেব যখন জন্মগ্রহণ করেছেন তারপর থেকে 1500 থেকে 1600 সাল পর্যন্ত এই যুগটাকে বলা হয়েছে চৈতন্য যুগ। চৈতন্য পরবর্তী যুগ আবার চৈতন্য মৃত্যুবরণ করার পর থেকে যে সময়কাল আমাদের বাকি সময়টা ছিল, সেই সময়কালটাকে ধরা হয়েছে চৈতন্য পরবর্তী যুগ। এই হচ্ছে মোটামুটি মধ্যযুগের বিষয়। এখন এই মধ্যযুগে এই যে 1600 থেকে 1800, 1500 থেকে 1600, 1350 থেকে
1500 সাল পর্যন্ত এখানে যে সমস্ত সাহিত্যগুলো রচিত হয়েছে সেই সাহিত্যগুলো নিয়ে পরে অন্য কোনো এক সময় আলোচনা করব। অর্থাৎ মধ্যযুগের তো বিশাল সাহিত্য সমাহার, সেখানে সেই সাহিত্যগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে এখন আজকে তো মূলত জাস্ট শুধু বাংলা সাহিত্যের যোগ বিভাগ আর বাংলা ভাষার উদ্ভবটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এরপর হচ্ছে আধুনিক যুগ। দেখেন আধুনিক যুগটা, আধুনিক যুগ, এই আধুনিক যুগটা এই আধুনিক যুগের আসলে প্রথম দিকে, আধুনিক যুগটা কিন্তু 19 শতক বলতে পারবেন আপনারা, 19 শতক শুরু হয়েছে 19 শতকে আধুনিক যুগ। এই আধুনিক যুগের প্রথমেই কিন্তু শুরু হওয়ার পরে কিন্তু সাহিত্যের তেমন রচনা হয়নি, বা আধুনিক যুগ 1800 সাল থেকে শুরু হলেও মূলত এই যে 18 শতক থেকে কিন্তু আধুনিক সাল শুরু হয়েছে। আধুনিক যুগ 18 শতক থেকে শুরু হলে কিন্তু এখানেই বাংলা সাহিত্য তেমন রচনা শুরু হয়নি। এই জন্য এই যুগটাকে বলা হয়েছে প্রথমত প্রস্তুতি পর্ব, অর্থাৎ মোটামুটি এখানে লেখালেখি শুরু হয়েছে। তাই এখন আমি আসি তাহলে প্রস্তুতি যুগটা সময়কালটা কত। প্রস্তুতি যুগ হচ্ছে 1800 থেকে 1860 পর্যন্ত, 1800 থেকে 1860 সাল পর্যন্ত। এরপর হচ্ছে বিকাশের যুগ, 2 নম্বর, এটা 1 নম্বরে, 2 নম্বরে বিকাশের যুগ। কেন? কারণ এই সময় থেকে আসলে বাংলা সাহিত্যের লেখালেখি প্রচুর পরিমাণে শুরু হয়েছে, এই জন্য বিকাশের যুগ বলা হয়। বিকাশের যুগটা হচ্ছে 1860 থেকে 1900 সাল পর্যন্ত। এখন আসেন এই যে 1900 সালের পরে, এর পরের সময়টাকে আবার রবীন্দ্রনাথের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। কেন সেটা? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জানেন 1861 সালে জন্মগ্রহণ করেছেন। 1861 সালে জন্মগ্রহণ করার পরে তিনি যখন সাহিত্যিক জীবন শুরু করেছেন, তারপর থেকেই কিন্তু তার যুগটাকে এই তার পরবর্তী সময়টাকে কিন্তু তার নামে নামকরণ করা হয়েছে। সেটা হচ্ছে 3 নম্বরে হচ্ছে রবীন্দ্র পর্ব। আর এইটাকে বিকাশের যুগটাকে আপনারা রবীন্দ্র পূর্ববর্তী যুগও বলতে পারেন, এটাকে রবীন্দ্রনাথের পূর্ববর্তী যুগও বলতে পারেন। এবার সেই রবীন্দ্র পর্বটা হচ্ছে 1900 থেকে 1930 সাল পর্যন্ত, 1900 থেকে 1930 সাল পর্যন্ত। এবার হচ্ছে রবীন্দ্রনাথের পর্ব, অর্থাৎ রবীন্দ্রনাথের পরবর্তী যুগ, রবীন্দ্রনাথের পরবর্তী যুগ, রবীন্দ্রনাথের পর্ব বা রবীন্দ্রনাথের পর্ব যুগ বলতে পারেন এটাকে। এগুলোকে পর্ব বলতেন, বিকাশের পর্ব, তারপরে প্রস্তুতির পর্ব বলতে পারেন এগুলোকে, বিকাশের পর্ব বলতে পারেন রবীন্দ্র পর্ব। এবার রবীন্দ্রনাথের সময়কাল যে সাহিত্য রচনা করা হয়েছে সেটাকে রবীন্দ্র পর্ব বলা হয়। রবীন্দ্রনাথের মানে হচ্ছে রবীন্দ্রনাথের পরে, রবীন্দ্রনাথের পরে যে সাহিত্যগুলো তৈরি হয়েছে সেটাকে বলা হয় রবীন্দ্রনাথের বা রবীন্দ্র উত্তর পরবর্তী যুগ। এটা হচ্ছে 1930 থেকে 1947 সাল পর্যন্ত, 1930 থেকে 1947 সাল পর্যন্ত। এরপর হচ্ছে বাংলাদেশ পর্ব। কেন বাংলাদেশ পর্ব বলা হয়েছে? আসেন, বাংলাদেশ পর্ব বলার কারণ হচ্ছে 1941 সালে কিন্তু রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেছেন। তারপর থেকেই আবার এই কয়েক বছরের পরে 1947 সালে কিন্তু শুরু হয় এই পাকিস্তান আর পূর্ব পাকিস্তান নিয়ে দুইটা অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র গঠন করা হয় 1947 সালে। তারপর থেকে কিন্তু তখন কিন্তু আলাদা হয়ে যায়, ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে যায়। আর তারপরেই আবার 1947 সালের পরে কিন্তু এই আমাদের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সাথে অনেক আন্দোলন শুরু হয়, ভাষা নিয়েই কিন্তু আন্দোলন শুরু হয়। সেখান থেকে যে বাংলা সাহিত্য যারা অবদান রেখেছেন, বাংলা সাহিত্য যারা রচনা করেছেন, মূলত এই কারণে এটাকে বাংলাদেশ পর্ব বলা হয়ে থাকে। এটা হচ্ছে 1947 থেকে
বর্তমান পর্যন্ত। এই হচ্ছে মূলত আমাদের বাংলা সাহিত্যের যুগ বিভাগ। ধন্যবাদ সবাইকে।